রাতের ট্রেনে ঘুম আসে না আমার। একটা বিলিতি পেপার ব্যাগ পড়ছিলাম সে রাতে, ভূতের গল্পের বই। 3 টায়ার কূপটা পুরো ফাঁকা। পরের দিন সকাল থেকে কোনো এক রাজনৈতিক দল 24 ঘন্টার বন্ধ ডেকেছে। ট্রেন ভোরবেলা পৌঁছবে কলকাতাতে। ট্রেন থেকে নেমে হরতালের মুখে পড়তে হবে দেখে অনেকেই ট্রেনের টিকিট ক্যান্সেল করেছে। আমার অবশ্য সে সমস্যা ছিল না, কারণ শিয়ালদার কাছে অক্রুর দত্ত লেনের একটা মেসে আমি একলা ভাড়া থাকতাম। বন্ধ হরতাল যাই হোক না কেন, ট্রেন থেকে নেমে টুক করে আমি বাড়ি পৌঁছে যেতে পারতাম, তাই ট্রেনে চেপে বসেছিলাম। শিলিগুড়ি ছাড়ার পর থেকেই ট্রেনটা থেমে থেমে চলছিল। মালদায় যখন ট্রেনটা পৌঁছল তখন রাত প্রায় 2টো। বইয়ের থেকে মুখ তুলে কাঁচের জানলার ফাঁক দিয়ে জানলার বাইরে তাকিয়ে দেখি স্টেশনটা কেমন যেন ফাঁকা ফাঁকা। ভাবলাম শীতের রাত আর পরদিন হরতাল বলেই হয়তো। আবারও বই পড়ায় মন দিলাম। বেশ অনেকটা সময় পরে ট্রেনটা দুলে উঠে আবার চলতে শুরু করলো। ঠিক এই সময় কুলির মাথায় বিরাট একটা টিনের বাক্স নিয়ে হুড়মুড় করে কূপের মধ্যে প্রবেশ করলেন এক ভদ্রলোক। আরে আরে আস্তে আস্তে, এইখানে রাখো, সাবধান। টাকাটা? আরে এই তো। উফ বাবা, ধরো, যাও। কুলিটা মাথা থেকে টিনের বড় বাক্সটা মাটিতে নামিয়ে ভদ্রলোকের হাত থেকে টাকা নিয়ে দৌড় লাগালো ট্রেন থেকে নামার জন্য। বাক্সটার ওপর চোখ পড়তে বেশ একটু অবাকই হয়েছিলাম। দেখি কালো রঙের বাক্সটার ডালার ওপর সাদা রং দিয়ে একটা খুলি আঁকা, আর সেটার সঙ্গে আড়াআড়িভাবে 2টো হাড় আঁকা, অনেকটা বিপদ চিহ্নর মতো। প্রথমেই মনে হয়েছিল বাক্সটার মধ্যে বিস্ফোরক বা বিপজ্জনক কিছু আছে কি। ভাবতে ভাবতে চোখ তুলে তাকাই ঠিক মুখোমুখি বসে থাকা লোকটার দিকে। শ্যামবর্ণ, ঢ্যাঙা শিড়িঙ্গে চেহারা, তীক্ষ্ণ পাতলা নাকের নিচে যত্নে লালিত সরু গোঁপ। ভদ্রলোকের আঙুল ভর্তি নানা রঙের আংটি, পরনে সাদা ট্রাউজারের ওপর পুরনো লাল কোট, গলাতে একটা কালো সিল্কের রুমাল বাঁধা। ভদ্রলোকের সাথে চোখাচোখি হতেই তিনি হেসে বললেন, কি ভাবছেন আমার ওই বাক্সটাতে ডাইনামাইট কিংবা বিস্ফোরক আছে নাকি, তাই তো? কিভাবে বুঝলেন যে আমি এটাই ভাবছি? থট রিডিং মশাই, থট রিডিং। ভদ্রলোক কথাটা বলতে বলতেই তার মাথার পেতে আঁচড়ানো চুলে একবার হাত বুলিয়ে নিয়ে আবারও আমায় বললেন, এটা আমার পেশার একটা অঙ্গ, বুঝলেন? 25 বছর এই লাইনে কেটে গেল মশাই। এই লাইন মানে? আমার প্রশ্নটা শুনেই এবার ভদ্রলোক কোটের পকেট হাতড়ে একটা ভিজিটিং কার্ড বের করে সেটা এগিয়ে দিলেন আমার দিকে। কার্ডটা হাতে নিয়ে দেখলাম তাতে ইংরেজি হরফে লেখা এস পুতিতুন্ডি, দ্য গ্রেট ম্যাজিশিয়ান, হুডিনি অফ ইন্ডিয়া। কার্ডের পেছনে ভদ্রলোকের ঠিকানা আর টেলিফোন নাম্বার লেখা ছিল। তা দেখে বললাম, ওহো, আই সি, আপনি ম্যাজিশিয়ান? হ্যাঁ, আমার আসল নাম সত্যচরণ পুতিতুন্ডি। মালদার একটা গ্রামে শো করতে গিয়েছিলাম, বুঝলেন? শেষ হতে 10টা বাজলো। ফেরার পথে আবার গাড়ির টায়ার পাংচার হলো। ভাগ্যিস এই গাড়িটা লেট ছিল, নইলে মিস করতাম। ওই বাক্সে আমার ম্যাজিকের সরঞ্জাম আছে। তা আপনার পরিচয়টা? চন্দন মজুমদার, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। শিলিগুড়ি এসেছিলাম, কলকাতা ফিরছি। এই নিন আপনার কার্ড। ওটা আপনার কাছেই থাক। থ্যাংক ইউ। আমি আবার বই পড়ায় মন দিলাম। ট্রেনটা তখন বেশ জোরে ছুটতে শুরু করেছে। জাদুকর সত্যচরণ ও দাবার ছক। বইটা প্রায় শেষ হয়ে এসেছিল। আধ ঘন্টার মধ্যে বইয়ের বাকি পাতাগুলো শেষ করে
বইটা পাশে রেখে সবে ভাবছিলাম এবার বাকি রাতটা এমনিই বসে কাটাতে হবে, কারণ ওই যে ট্রেনে আমার ঘুম হয় না একদম। ঠিক তখনই ভদ্রলোকের দিকে তাকাতেও মনে হলো তিনিও কেমন যেন একটু উসখুস করছেন। জিজ্ঞাসা করলাম, ঘুমোবেন না? না মশাই, আমার এই এক সমস্যা, রাতে আমার ঘুম আসে না। তাই নাকি? আরে রাতের ট্রেনে আমারও তো ঘুম আসে না। আচ্ছা, আপনি দাবা খেলতে পারেন? ভালো না খেললেও খেলাটা জানি। খেলবেন? তাহলে বাকি রাতটা কেটে যাবে। হ্যাঁ, খেলা যেতেই পারে। ভোরের আলো ফুটতে তো এখন, সেটা একটু অন্যরকম বুঝতে পেরে জানতে চাইলাম, এটা কি দিয়ে বানানো? এটা হাড়ের, মানুষের হাড়ের তৈরি। আর এই যে দাবার ছকটা দেখছেন, এটা শেয়ালের চামড়া দিয়ে তৈরি। কি কাণ্ড! এই অদ্ভুত জিনিস আপনি পেলেন কোথায়? শুনতে চান? হ্যাঁ, নিশ্চয়ই। বেশ, তবে চলুন সে গল্প আপনাকে খেলতে খেলতে বলি। হ্যাঁ, সাদা ঘুঁটি নিয়ে কিন্তু আমি খেলব। জানেন, সেবারও আমি সাদা ঘুঁটি নিয়ে খেলেছিলাম। মানে? চলুন আগে খেলা তো শুরু করি মশাই, তারপর বলছি। ঘুঁটি সাজানো হয়ে গেল। দাবার ঘুঁটির প্রথম চালটা দিয়ে সত্যচরণ বলতে শুরু করলেন তার কাহিনী। তখন আমার বছর 25 বয়স হবে, বুঝলেন। আমার গুরু হংসরাজের কাছে বছর 3 শিক্ষানবিশ হিসেবে কাটিয়ে তাঁরই নির্দেশে একলা এই পেশায় নেমে পড়েছি। বেড়ে লোক ছিলেন হংসরাজ। তিনি ছিলেন স্ট্রিট ম্যাজিশিয়ান, মানে ওই যাকে বলে বাজিকর। জানেন তো, রাস্তায় জাদু দেখানো সবচেয়ে কঠিন ব্যাপার। পিঠে একটা ঝোলা নিয়ে সারা ভারতবর্ষ চষে বেরিয়েছেন তিনি। নেপাল বার্মাতেও গিয়েছিলেন। তাঁর ঝুলিতে যে কত অভিজ্ঞতা ছিল তার ঠিক নেই। আর তেমনই ছিল তাঁর হাত সাফাইয়ের খেলা। লোকে বলতো ইচ্ছে করলে তিনি নাকি দুহাত দিয়ে আস্ত একটা মানুষকে হাপিস করে দিতে পারতেন। আর অসম্ভব ভালো থট রিডিংও জানতেন হংসরাজ। কোনো মানুষের দিকে তাকিয়ে তিনি গড় গড় করে বলে দিতে পারতেন তার মনের কথা। আমার গুরুর কথা প্রথমেই বলে নিলাম, কারণ এই জাদুকর সত্যচরণের জাদু কাহিনীর যে গল্প আপনাকে বলতে যাচ্ছি, তার সঙ্গে তার গুরুর একটা সূক্ষ্ম সম্পর্ক আছে। জাদুকর সত্যচরণের জাদু কাহিনীর ভূমিকা শুনতে শুনতেই একটা চাল দিলাম আমি। সত্যচরণ পাল্টা চাল দেওয়ার জন্য একটা ঘুঁটি তুলে নিয়ে আবার বলতে শুরু করলেন তার কথা। এইবার আসল গল্প শুরু করি। তা গুরুর আশীর্বাদ নিয়ে আমি তো পথে নেমে পড়লাম। সম্বল বলতে একটা ছোট্ট টিনের বাক্স মাত্র। পূজা পার্বণ মেলা উপলক্ষে নানা গ্রামে গঞ্জে হাটে বাজারে খেলা দেখিয়ে বেড়াই। সামান্য যা কিছু রোজগার হয় তা পথেই শেষ হয়ে যায়। মাথা গোঁজার আশ্রয় বলতে হয়তো কখনো কোনো ক্লাব ঘর, মন্দিরের চাতাল, স্কুল বাড়ির বারান্দা, এইসব। এমনকি কবরখানাতেও রাত কাটিয়েছি আমি। তা সেবার গিয়েছিলাম শিকারপুর, আষাঢ় মাসের অমাবস্যার মেলাতে। এই নিন। আচ্ছা, শিকারপুরটা কোথায়? ভুল চাল দিলেন তো। ইস, খেয়ে নিলেন। যা, আমি কিন্তু সত্যিই ভালো খেলি না, দেখছেন তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা কি জিজ্ঞেস করলেন জানো? শিকারপুর কোথায়, তাই তো? হ্যাঁ। নদিয়ার শেষ প্রান্তে, বাংলাদেশের কাছে। আচ্ছা, বেশ, বুঝলাম। তা শিকারপুরে অমাবস্যার মেলা যে মাঠে বসে, তার পাশেই একটা শ্মশান, বুঝলেন। আসলে সেই শ্মশান কালীর পুজো উপলক্ষেই মেলাটি বসে। দূর দূরান্ত থেকে গ্রামের মানুষেরা সেখানে আসে। আমি তার আগে কোনোদিন ও মেলায় যাইনি। একজনের থেকে খবর পেয়ে সেবারই প্রথম গিয়েছিলাম ওই মেলাতে। আমি যখন বেলা 10টা নাগাদ মেলার মাঠে পৌঁছলাম, তখন গিয়ে দেখি আমি যাবার আগেই মাঠের আসল জায়গাগুলো দখল করে নিয়েছে অন্য ব্যবসায়ীরা।
তাঁবু ঘেরা এইসব বসিয়ে ফেলেছে। মেলার কর্মকর্তাদের ধরাধরি করতে আমাকে তারা একটা স্থান দিল বটে, কিন্তু সেটা মাঠের একেবারে শেষ প্রান্তে শ্মশান লাগোয়া একটা জায়গা। আমার পেছনেই কিছুটা তফাতে চিতার পোড়া কাঠ, মেটে হাঁড়ি, মৃতদেহের কাপড় এইসব পড়ে আছে। তা শ্মশানের শেষ প্রান্তে শনের ছাউনি আর দরমার বেড়া দেওয়া একটা ঘর আমার চোখে পড়ল। স্থানীয় একজনের মুখে শুনলাম ও বাড়িতে নাকি এক ভৈরব অর্থাৎ শ্মশানচারী তান্ত্রিক থাকে। কাল ভৈরব তার নাম। লোকে বলে তিনি নাকি মরা মানুষও বাঁচিয়ে দিতে পারেন। তা যাই হোক, আমাকে যে জায়গাটা দেখানো হলো সেখানে একটা পাকুড় গাছের নিচে একটা শামিয়ানা টাঙিয়ে নিজের জিনিসপত্র নিয়ে বসলাম। খেলার সরঞ্জাম যখন গোছাচ্ছি তখন দেখলাম একদল লোক একটা মরা কাঁধে করে আনছে মাচানে শুইয়ে। শ্মশান যখন তখন মরা আসতেই পারে। সববাহী লোকগুলো আমার পাশ দিয়ে যাবার সময় তাদের আমি কার মরা জিজ্ঞেস করতে তারা বলল ওটা নাকি চালকলের মালিক রাধেশ্যাম সাহার ছেলের দেহ। গতকাল দুপুরে চালের গুদামে বস্তার আড়ালে লুকিয়েছিল একটা খরিস গোখরো। চালের বস্তা সরাতে যেতেই সেটা ছোবল মেরেছে। লোকগুলো পোড়াবার জন্য নয়, কাল ভৈরবের কাছে ছেলেটিকে নিয়ে যাচ্ছে যদি তিনি শেষ পর্যন্ত ছেলেটার জীবন ফেরাতে পারে। কথাটা শুনে আমি মনে মনে হাসলাম, বুঝলেন। একবার কেউ মারা গেলে কি আর তার জীবন ফেরে? তবে কুসংস্কার বশত সাপে কাটা মরাকে এমনি অনেক সময় ওঝা গুণিন তান্ত্রিকদের কাছে নিয়ে যাওয়া হয় প্রাণ ফেরানোর জন্য। যদিও আমি মুখে তাদের কিছু বললাম না। জাদুকর সত্যচরণ এতটা বলে এবার একটু দম নিলেন। ঝুঁকে পড়ে মন দিয়ে দাবার ছকটা দেখতে লাগলেন। ট্রেন বেশ জোরেই ছুটছে তখন, সম্ভবত লেট টাইমটা পুষিয়ে নেওয়ার জন্য। খেলাও চলছে সমান তালে। বেশ কয়েকটা চাল দিয়ে সত্যচরণ আবার বলতে শুরু করলেন তার কথা। হ্যাঁ, যা বলছিলাম, ছেলেটার মরা কাঁধে লোকগুলো চলে যাওয়ার পর আমি আমার চোঙাটা ফুঁকতে শুরু করলাম। দুপুর হওয়ার সঙ্গে সঙ্গে মেলায় লোক জমতে শুরু করেছে। চোঙার শব্দে একজন দুজন করে আমার কাছেও লোক জমতে শুরু করল, আর আমিও খেলা দেখাতে শুরু করলাম। রুমালের খেলা, তাসের খেলা, হাত সাফাইয়ের খেলা। তা একসময় খেলা বেশ জমে উঠল। বেলা গড়াতে লাগলো বিকেলের দিকে, কিন্তু বিকেল 4টে নাগাদ হঠাৎই ধীরে ধীরে আকাশ কালো হতে শুরু করলো, বুঝলেন। ভরা বিকেলেই যেন নামতে শুরু করলো রাত্রির অন্ধকার। মেলা ভেঙে গেল। লোকজন মাঠ ছেড়ে সব ছুটল আসন্ন বৃষ্টির হাত থেকে মাথা বাঁচানোর জন্য। তা আমিও আমার জিনিসপত্র গুছিয়ে কোথায় পালাবো ভাবছিলাম, কিন্তু তার আগেই বৃষ্টি নেমে গেল। ওহ, সে কি প্রচন্ড বৃষ্টি, আর তার সঙ্গে কান ফাটানো মেঘের গর্জন। পৃথিবী যেন রসাতলে যাবে, বুঝলেন। তা পাকুড় গাছটার গুঁড়ির নিচে খোদলের মতো একটা জায়গাতে কোনো রকমে জিনিসপত্র আগলে ধরে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা করতে লাগলাম। 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা বৃষ্টি থামার নাম নেই। অমন বৃষ্টি জীবনে কোনোদিন দেখিনি মশাই। সত্যি অন্ধকার নেমে গেছে তখন, বুঝলেন। আমি গাছের তলাতেই বসে রইলাম। তখন আনুমানিক রাত 8টা হবে। বৃষ্টিটা মৃদু ধরে এলো। আমি ভেবে নিলাম এই সুযোগে আশ্রয় খুঁজে নিতে হবে। কাছাকাছি গ্রামে কারোর বাড়িতে বা মন্দির চাতালে যদি আশ্রয় পাওয়া যায়, বুঝলেন। আমি ইতিমধ্যে জলের ছাঁটে প্রায় পুরো ভিজে গেছি। কর্তব্য স্থির করে উঠে দাঁড়াতেই হঠাৎ আমার সামনে এসে দাঁড়ালো একটা লোক। বিদ্যুতের ঝলকানির আলোতে দেখলাম তাকে। রক্তাম্বর পরা, জটা জুটো ধারী একটা লোক।
গলায় হাতে অনেকগুলো তাবিজ কবজ রয়েছে। একটা কচু পাতা সে নিজের মাথায় ছাতার মতো ধরে রেখেছে। আমার উদ্দেশ্যে সে প্রশ্ন করল, কে তুমি? কোথা থেকে এসেছো? আমি জাদুর খেলা দেখাতে এসেছি। আচ্ছা, এখানে রাত কাটাবার জন্য কোনো আশ্রয় পেতে পারি কিনা বলতে পারেন? তুমি তুমি দাবা খেলতে জানো? হ্যাঁ, অল্প স্বল্প জানি, কিন্তু কেন বলুন তো? আমার নাম কাল ভৈরব। শ্মশানের শেষ মাথায় ওই যে আমার বাড়ি। আজ রাতে আমি দাবা খেলার জন্য একটা লোক খুঁজছি। আমার ঘরে গিয়ে দুজনে দাবা খেলে রাতটা কাটানো যেতে পারে। এত রাতে আর কোথায় আশ্রয় খুঁজতে যাবে? অপরিচিত লোককে হয়তো কেউ আশ্রয় দেবেও না। বর্ষার বৃষ্টি আবারও জোর হতে পারে। তার চেয়ে চলো আমার ঘরে, ওখানে দাবা খেলে রাতটা কাটিয়ে দেবে। আপনি গেলেন তার সঙ্গে? হ্যাঁ, কি করব, রাতটা কাটাবো কোথায়? মনে মনে ভাবলাম, তবে এই সেই শ্মশানচারী কাল ভৈরব তান্ত্রিক। আমি অবশ্য এদেরকে বিশেষ ভয় টয় পেতাম না, বুঝলেন। তাছাড়া সামান্য কিছু খুচরো টাকা পয়সা ছাড়া এমন কিছু আমার সঙ্গে ছিল না যা সে হাতিয়ে নিতে পারে। লোকটার কথায় বরং হাতে চাঁদ পেয়ে আমি বললাম, আমার কোনো আপত্তি নেই, চলুন তবে। কোথায় যেন একপাল শেয়াল ডেকে উঠল, বুঝলেন। গাছের তলা ছেড়ে বাক্স কাঁধে শ্মশানের পোড়া কাঠ মারিয়ে আমি চললাম কাল ভৈরবের সত্যচরণ পুতিতুণ্ডী। কাল ভৈরবের পেছন পেছন তাঁর ডেরাতে গিয়ে ঢুকলাম সেই রাতে। একটাই ঘর, তবে ঘরের এক পাশে দরমার বেড়া দিয়ে একটা পার্টিশন করা আছে। ঘরের মধ্যে একটা তেলের কুপি জ্বলছে। মাটির মেঝেতে একটা তাল পাতার মাদুর বিছানো। ঘরের মধ্যে কেমন যেন একটা মৃদু পুতিগন্ধ রয়েছে। মাদুরটা দেখিয়ে আমাকে তান্ত্রিক বললেন, তুমি ওখানে বসো, আমি দাবাটা আনি। এই বলে তিনি দরমার বেড়ার ওপাশে চলে গেলেন। বাক্সটা মেঝেতে নামিয়ে আমি মাদুরে গিয়ে বসলাম। আর তারপরেই আমার চোখ পড়ল ঘরের এক পাশে মাটিতে শোয়ানো একটা চাদর ঢাকা দেহের ওপর। কাপড়ের তলা থেকে তার পায়ের পাতা দুটো শুধু বেরিয়েছিল। আর সেই ফোলা পায়ের পাতা দেখে আমার মনে হলো ওটা কোনো মৃতদেহই হবে। আমি সাহসী, কিন্তু ওই মৃতদেহটা দেখে বুকটা কেমন যেন ছ্যাঁত করে উঠল। ঠিক এই সময় বেড়ার ওপাশ থেকে দাবার ছক আর ঘুঁটির বাক্স নিয়ে বেরিয়ে এলেন কাল ভৈরব। সম্ভবত আমার মনের ভাব বুঝতে পেরেই তিনি বললেন, একটা 14 বছরের কিশোরের সাপে কাটা দেহ আমার কাছে দিয়ে গেছে। ওর বাবা বলেছে ওকে যদি বাঁচিয়ে তুলতে পারি তবে একটা শ্বেত পাথরের মন্দির এখানে বানিয়ে দেবে। বাবাকে নাকি বড় ভালোবাসতো ছেলেটা। বুঝলাম এই সেই দেহটা, সকালে যে দেহটা বয়ে আনতে দেখেছিলাম আমি। কথাটা জানিয়ে আমার সামনে মাদুরে বসে পড়লেন কাল ভৈরব। দাবার ছক আর ঘুঁটিগুলো দেখে আমি আশ্চর্য হয়ে বললাম, ঘুঁটি আর ছকগুলো খুব অদ্ভুত তো। কাল ভৈরব মৃদু হেসে বললেন, এ হলো আমার দাবার ছক। ছকটা দিয়ে আমি ডামরিদের সাথে দাবা খেলি, অর্থাৎ অপদেবীদের সাথে। তবে এখন তোমার সাথে খেলবো। ছকটা কালো শিয়ালের চামড়ার, ঘুঁটিগুলো মানুষের হাড়ের। আমি বানিয়েছি।
অপদেবীদের সাথে তান্ত্রিক এই ছকে দাবা খেলেন কিনা সেই সম্বন্ধে আমার মনে সন্দেহ থাকলেও শেয়ালের চামড়ার ছক, মানুষের হাড়ের ঘুঁটি, কিছুটা তফাতে কাপড় ঢাকা ছেলেটার লাশ, সব মিলিয়ে কেমন যেন একটা অস্বস্তি তৈরি হলো আমার মনে, বুঝলেন? তবে তখন তো আর উঠে আসা যায় না। আর এই দাবার ছকের আর খুঁটিগুলোর কথা শুনে আমার যেন মনে হলো আমার গুরুদেব জাদুকর হংসরাজ যেন আমাকে কি একটা গল্প করেছিলেন এমন একটা দাবার ছকের ব্যাপারে। তবে তৎক্ষণাৎ গল্পটা মাথায় এলো না আমার, বুঝলেন? বাইরে আবার প্রবল মেঘের গর্জন, সাথে প্রবল বৃষ্টিপাত শুরু হলো। খেলা শুরু করলাম আমরা। পাশ থেকে আমাকে চেপে ধরেছেন। বাইরের শ্মশান থেকে একপাল শেয়াল হঠাৎ করুণ স্বরে ডেকে উঠল। আর তার সাথে সাথেই আমার মনে পড়ে গেল এই দাবার ছকের সম্বন্ধে গুরুদেবের কাছ থেকে শোনা কথা। মনের ভেতর চমকে উঠলাম আমি, মাথা ঝিমঝিম করে উঠল। আমি বুঝতে পারলাম যে এই খেলাতে যেভাবেই হোক আমাকে জিততেই হবে, নইলে সমূহ বিপদ। রাজাকে মারার আগে আমার একটা ঘোড়া মেরে যেই না মড়াটার দিকে তাকিয়েছেন কালভৈরব, অমনি আমি হাত সাফাই করে দুটো মোক্ষম ঘুঁটি সরিয়ে দিলাম। কাজটা আমাকে তখন করতেই হতো, এছাড়া কোনো পথ ছিল না। কালভৈরব তন্ত্রসিদ্ধ হতে পারেন, ডামরিদের নিয়ে দাবা খেলতে পারেন ঠিকই, কিন্তু হাত সাফাইয়ে হংসরাজের শিষ্য আমি। হাত সাফাই আমার পেশা, বুঝলেন? কাজেই কালভৈরব ব্যাপারটা ধরতে পারলেন না। আর এর পরের দানেই দুটো ঘুঁটি সরিয়ে ফেলার সদ্ব্যবহার করে আমি কিস্তি মাত করে দিলাম কালভৈরবকে। কালভৈরব প্রথমে তাকালেন আমার দিকে। তার দৃষ্টি বলে দিচ্ছে যে তিনি হেরে গেছেন, তা যেন ঠিক বিশ্বাসই করতে পারছেন না। বিস্ফারিত তাঁর চোখ। আর এর পরেই তিনি নিজের বুকের বাঁ দিকটা হঠাৎ খামচে ধরলেন। থরথর করে প্রচন্ড কাঁপুনি দিয়ে কেঁপে উঠল তাঁর শরীর। তাঁর জিভটা যেন বাইরে বেরিয়ে আসতে লাগল। কয়েক মুহূর্তের মধ্যেই একপাশে গড়িয়ে পড়লেন কালভৈরব। আমি সঙ্গে সঙ্গে তাঁর শরীরের ওপর ঝুঁকে তাঁর বুকে হাত দিয়ে বলতে লাগলাম, কালভৈরব, 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 আপনার কি হলো? চোখ খুলুন। আর এর পরেই তাঁর নাড়ি টিপে আমি বুঝতে পারলাম কালভৈরব তান্ত্রিক আর কোনো দিনই জাগবেন না। তিনি মারা গেছেন। কালভৈরবের হাতটা আমি মাটিতে নামিয়ে রাখছি। ঠিক সেই মুহূর্তে একটা খড়খড় শব্দ শুনে একপাশে তাকালাম আমি। যা দেখলাম, বুঝলেন, তাতে আমার শরীর রক্তহীন হয়ে গেল, যেন পাথর হয়ে গেলাম আমি। দেখলাম কাপড় সরিয়ে উঠে বসেছে সেই ছেলেটা। বাঁশি মরার মতো তার ফোলা ফোলা মুখ। সাপে কাটলে মুখ দিয়ে যে গেঁজা বেরোয়, তা শুকিয়ে গিয়ে সাদা হয়ে লেপ্টে আছে এই ঠোঁটের দুকোণের দুপাশে। চোখের মনির দৃষ্টি তখনও ফেরেনি। স্থির ঘোলাটে চোখ। দুলতে দুলতে তন্দ্রাচ্ছন্ন হয়ে উঠে দাঁড়ালো সেই বিভৎস মূর্তি, যেন অনেক দূরের ঘুমের দেশ থেকে সে ফিরে এসেছে। টলতে টলতে আমাদের পাশ কাটিয়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালো সেই মূর্তি। তারপর বাইরের দিকে তাকিয়ে এসে বলল, বাবা, কোথায় তুমি? আমি তোমার কাছে যাব, তোমার কাছে যাব, তোমার কাছে যাব। তার সেই আর্তনাদ যেন কাঁপন ধরিয়ে দিল আমার শরীরে। এ তো কোনো কিশোরের কণ্ঠস্বর নয়, এ তো তান্ত্রিক কালভৈরবের ভরাট গলা, যে আমার সামনে মাটিতে পড়ে আছে।
বাবা তুমি কোথায়, তুমি কোথায় বলতে বলতে এরপর প্রবল বর্ষণের মধ্যে দিয়ে বাইরে বেরিয়ে গেল ছেলেটা। বিদ্যুৎ চমকের মধ্যে মাঝে মাঝে দেখা যেতে লাগলো তার চলমান দেহটা। তারপর সে হারিয়ে গেল, বুঝলেন? তারপর সে হারিয়ে গেল অন্ধকারের মধ্যে। কাল ভৈরবের আত্মা নিয়ে প্রাণ ফিরে পেল ছেলেটার দেহ। আমার ধাতস্থ হতে কিছুক্ষণ সময় লাগলো, আর আমিও এরপর সেই ঘরের মধ্যে কাল ভৈরবের মৃতদেহটা ফেলে রেখে আমার নিজের বাক্সটা নিয়ে সেই বৃষ্টির মধ্যেই সোজা ছুটলাম স্টেশনের দিকে। হ্যাঁ, ঘর থেকে বেরোবার আগে অবশ্য আমি আমার বাক্সের মধ্যে ভরে নিয়েছিলাম এই দাবার ছক আর খুঁটিগুলো। এইগুলো তো আর ওনার কোনো কাজে আসতো না, তাই না? একসাথে এত পর্যন্ত বলে জাদুকর সত্যচরণ যেন দম নেওয়ার জন্যই একটু থামলেন। আমিও এতক্ষণ এক মনে সে গল্প শুনতে শুনতে কেমন যেন মোহাবিষ্ট হয়ে পড়েছিলাম। মুহূর্তে তাকালাম আমার সামনে খোলা শেয়ালের চামড়ায় তৈরি দাবার সেই ছক আর মানুষের হাড় দিয়ে তৈরি ঘুঁটিগুলোর দিকে। নিজের অজান্তেই এক অজানা আশঙ্কায় সারা শরীর দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল আমার। একরাশ বিস্ময় আর ভয় নিয়ে আস্তে আস্তে জিজ্ঞাসা করলাম, কিন্তু আপনাদের দুজনের দাবা খেলার সাথে কাল ভৈরবের মৃত্যু বা ছেলেটার বেঁচে ওঠার সম্পর্ক কি? আছে আছে, আমার গুরু হংসরাজের মুখ থেকেই আমি প্রথম শুনেছিলাম এই ছকের গল্প, বুঝলেন? তাঁর বলা এই ছকের গল্প। কেমন লাগলো গল্পটা? বেশ ভালো। তবে এমনও তো হতে পারে যে কাল ভৈরব হার্ট অ্যাটাক করে হঠাৎ মারা গেছিল, আর ছেলেটা হয়তো আসলে জীবিতই ছিল। আচ্ছা, পরে খোঁজ নিয়েছিলেন ছেলেটা? পাগল নাকি? জীবনে আর শিকারপুর মুখ হয়নি। যদি সে আমাকে চিনে ফেলে, পরে ঘুঁটি সাজানোর ব্যাপারটা বুঝতে পেরে থাকে, এই ভয়ে সেদিকে আর যায়নি। এই বলে চুপ করে গেলেন তিনি। আমিও আর কোনো তর্ক করলাম না তার সাথে। চুপ করে জানলার বাইরে তাকিয়ে রইলাম। দুরন্ত গতিতে ছুটে চলেছে ট্রেন। শেষ রাতের দিকে বর্ধমানের কাছে গাড়ি পৌঁছতেই সত্যচরণ উঠে দাঁড়িয়ে বাক্সটা তুলে নিয়ে হেসে বললেন, আমি বর্ধমানে নামবো, বুঝলেন? আগামীকাল একটা শো আছে। কলকাতাতেই তো আমাদের দুজনের বাড়ি। কার্ডে ঠিকানা লেখা আছে। একদিন চলে আসুন আমার বাড়ি। আমার এই বাক্সে আরো এমন অনেক অদ্ভুত গল্প আছে। হ্যাঁ, নিশ্চয়ই আসবো। জাদুকরি গল্পের বাক্স নিয়ে বাইরে বেরিয়ে গেলেন সত্যচরণ পুতিতুণ্ডী। হুইসেল বাজিয়ে ট্রেন ছুটে চলল কলকাতার দিকে।